প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলোচনার শুরুতেই চলুন আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের দুজন অতিথির সঙ্গে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাত, রয়েছেন বৈশাখী টেলিভিশনের হেড অফ নিউজ জিয়াউল কবির সুমন। আপনাদের দুজনকে স্বাগত। ধন্যবাদ। আমরা শুরুতেই যাব সালেউদ্দিন সিফাতের কাছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গত রোববার আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির একটি সভা হয়েছে। ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় আওয়ামী লীগ ও দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গ্রেপ্তারের পর দ্রুত সময়ে কিভাবে জামিন পাচ্ছেন তা নিয়ে ওই সভায় আলোচনা হয়। সভায় অংশ নেওয়া দুজন কর্মকর্তা এ বিষয়ে তাদের মতামত দিতে গিয়ে বলেন যে অনেক ক্ষেত্রে জেলার পাবলিক প্রসিকিউটর, জেলা আইনজীবী সমিতি ও রাজনৈতিক দলের স্থানীয় নেতারা আওয়ামী লীগের নেতাকর্মীদের জামিনের ব্যবস্থা করছেন। পরে সভায় সিদ্ধান্ত হয় এখন থেকে সন্ত্রাস বিরোধী আইনে যাদের গ্রেপ্তার করা হবে তাদের জামিনের বিষয়টি আরও সতর্কতার সঙ্গে দেখা হবে। একই সঙ্গে সব জেলা প্রশাসককে, ডিসিকে সতর্ক করা হবে যাতে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের জামিনের দিকটি গুরুত্ব সহকারে দেখা যায়। পুলিশ সদর দপ্তরের হিসাবে গত 13 মাসে ফেসিবাদের সঙ্গে জড়িত 40,472 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে 32,371 জনই জামিন পেয়েছেন, অর্থাৎ মোট প্রায় 73% আসামির জামিন হয়েছে। খবরটি নিঃসন্দেহে উদ্বেগজনক। কি বলবেন? প্রথমত, যে কোনো পরিস্থিতিতেই জামিন একটা অধিকার, জামিন বেইল পাওয়ার অধিকার সবার আছে। কিন্তু বাংলাদেশে আমরা দেখেছিলাম যে বিগত 16 বছরের যে ফ্যাসিবাদী আমল, সেখানে একটা সাধারণ মামলায়ও, যেটা খুবই জামিনযোগ্য মামলা, সেখানেও আমরা জামিন পেতে অনেকের বেহাল দশার মধ্য দিয়ে যেতে হয়েছে। এখন আপনি যে প্রশ্নটি অবতারণা করেছেন, এটাকে নানা অ্যাঙ্গেল থেকে দেখার সুযোগ আছে। প্রথমত, যদি আপনি ধরেন যে ফ্যাসিবাদের সাথে জড়িত এবং গণহত্যার সাথে তারা কানেক্টেড ছিল জুলাইয়ে, এরকম অনেকে তো নিশ্চয়ই আছে যারা গ্রেপ্তার হয়েছে। আবার এরকমও একটা পরিসংখ্যান আছে যেখানে আপনি দেখবেন যে হরে ধরে অনেককে মামলায় ইনক্লুড করা হয়েছে শুধুমাত্র এক্সটর্শন করার জন্য। এখন এই হরে ধরে মামলার সাথে কারা জড়িত? হরে ধরে মামলার সাথে জড়িত ওই এলাকার স্থানীয় প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর কেউ না কেউ। তারা মামলায় কাউকে ইনক্লুড করছে, তার বিনিময়ে তার কাছ থেকে উৎকোচ গ্রহণ করছে বা তাকে থ্রেট দেওয়ার সুযোগটা পাচ্ছে। ফলে এই বাস্তবতা তো আছেই, এবং সেখানে যে পুলিশেরও যে কোনো একদম ইনভলভমেন্ট নাই সেটা বলা যাচ্ছে না। আবার আপনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে প্রত্যেক এলাকার পাবলিক প্রসিকিউটর বা যারা অ্যাটর্নি জেনারেল গুলো আছেন, কি অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল বা ডিএজি, অনেক ক্ষেত্রে তো জামিনের ক্ষেত্রে তাদের ভূমিকা তো অনেক বেশি। কারণ তারা যদি আদালতে কন্টেস্ট না করেন তাহলে তো আদালতের পক্ষে বা যিনি জাস্টিস আছেন বা জাজ আছেন তার পক্ষে তো আসলে কিছু করা সম্ভব হচ্ছে না। এখন আমরা দেখতে পাই যে বিভিন্ন জায়গায় যারা পাবলিক প্রসিকিউটর আছেন তাদের এখানেও একটা মদত আছে। তারা এখানে হয়তো নীরবতা, সবাই রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। ফলে এখন কোন পাবলিক প্রসিকিউটর, কোন প্রসিকিউটররা কোন রাজনৈতিক দলের সাথে জড়িত সেটা বাংলাদেশের মানুষ আই হোপ খুব ভালো করে জানে, এবং পেপার পত্রিকা খুললে এটা খুব ভালোভাবেই জানা যাবে। তো ফলে এই দুইটা অ্যাঙ্গেল কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে হরে ধরে মামলা যেমন চলছে, আবার সেখানে পাবলিক প্রসিকিউটরদের নীরবতা আছে। কিন্তু আমার কথা হচ্ছে জামিন যেমন অধিকার, অ্যাট দ্য সেম টাইম যারা গণহত্যার দায়ে অভিযুক্ত, যাদের ব্যাপারে একদম এভিডেন্স আছে, এভিডেন্স বেসড, এরকম অনেক আমরা দেখেছি। পুলিশের একজনও গ্রেপ্তার হয়েছিলেন, পরে দেখলাম থানা থেকে উনি পালিয়ে অন্যত্র চলে গেছেন। তাহলে উনি পালালেন কিভাবে? সো এই ধরনের ক্ষেত্রে তো আপনি জামিনের কথা বলতে পারেন না। মানে যাদের ব্যাপারে একদম স্পেসিফিক এভিডেন্স আছে গুলি করার কিংবা অন্য কাউকে তুলে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, তাদের ছবি আছে, ভিডিও প্রকাশিত হয়েছে, এইসব ক্ষেত্রে আমরা কি করব? এখন একটা জিনিস হচ্ছে কি, আপনি আইন করে অনেক সময় আমাদেরকে বলা হয়তো যে আচ্ছা যারা ফ্যাসিবাদের সাথে কানেক্টেড ছিলেন, গণহত্যার সাথে কানেক্টেড ছিলেন বা আওয়ামী লীগ করেছেন, নিষিদ্ধ সংগঠনের সাথে জড়িত ছিলেন, তাদেরকে আপনি কিভাবে আইনের আওতায় নিয়ে আসবেন? অনেক বুদ্ধিজীবীরা বলতো আমাদের আইন কোথায়, আইন ছাড়া কিভাবে তাদেরকে আপনি আইনের আওতায় নিয়ে আসবেন? পরে দেখলাম যে একটা আইন হইল, আইনের মধ্য দিয়ে আওয়ামী লীগ যে নিষিদ্ধ সংগঠনের তালিকাভুক্ত হলো। এখন আবার তাদের মুখ থেকে আবার নতুন কথা শুনি যে হ্যাঁ এটা তো মানবাধিকার লঙ্ঘন হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে, ওটা হয়ে যাচ্ছে। আমার যেটা সিম্পলি অভিজ্ঞতা, সেটা হচ্ছে আপনি শুধুমাত্র আওয়ামী লীগকে তো ট্রায়ালের মধ্যে দিয়ে নিয়ে যাবেনই, অ্যাট দ্য সেম টাইম ডি আওয়ামিফিকেশন প্রসেসটা শুরু করতে হবে। যেমন নাজি হিটলারের যে পরবর্তী সময় আমরা দেখছি, অ্যাট দ্য সেম টাইম তাদের ট্রায়ালও হইতেছে, আবার ডি নাজিফিকেশনও হয়েছে। আমাদের এখানে একটা ডি আওয়ামিফিকেশন লাগবে। যারা যারা প্রথমত গণহত্যার দায়ে, মানবতা বিরোধী অপরাধ, গুম খুন এদের সাথে জড়িত,
তাদের দ্রুত বিচার, এটার একটা প্রেক্ষাপট হচ্ছে দ্রুত বিচার না হওয়ার কারণে কিন্তু এই জামিন টামিনগুলো হয়ে যাচ্ছে। দ্রুত বিচার হয়ে গেলে কিন্তু এটা আর হইতো না। অ্যাট দ্য সেম টাইম যারা ধরেন ফ্যাসিবাদের সহযোগী ছিল বাই দেয়ার ইন্টেলেক্ট, বা এই ধরেন লেখালেখির মাধ্যমে, কারো সামাজিক সংগঠনের মাধ্যমে, সাংস্কৃতিক সংগঠনের মাধ্যমে, তাদের ব্যাপারে আমাদের কি রায়, তাদের ব্যাপারে আমাদের কি অভিমত, তাদেরকে ডিআওয়ামিফিকেশন প্রসেস মধ্যে। এখন মনে হইতে পারে যে বাংলাদেশে যখন আমরা এই ধরনের লোকদেরকে দেখি, বলছে হ্যাঁ এত বড় বড় লোক, তারা কিভাবে তাদেরকে আমরা কিভাবে আওয়ামিফিকেশন ডিআওয়ামিফিকেশন প্রসেসের মধ্যে নিয়ে যাব। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে নাজি জার্মানিতে অনেক বড় বড় এরকম প্রফেসর ছিল যাদের খ্যাতি এখনো জগৎজোড়া, জগতের বিভিন্ন ইউনিভার্সিটিতে যাদের বই এখন পর্যন্ত পঠিতব্য, সেই সকল লোকদেরও কিন্তু ডিনাজিফিকেশন প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়েছে। কিন্তু এই সোনার বাংলায় এমন এক সমস্যা যে আমরা এখানে কাউকে এটা নিয়ে প্রশ্ন করতে পারি না, টাচ করতে পারি না। যারা এতদিন পর্যন্ত যাদেরকে আমরা দেখছি আওয়ামী ন্যারেটিভের পালে হাওয়া দিছে, সেই সকল বিশিষ্ট বুদ্ধিজীবী সিনিয়র সাংবাদিকরা এখন টিভি টকশোতে এসে তারা দেদারসে আওয়ামী লীগের, এখন আবার আওয়ামী লীগের পক্ষে বয়ান উৎপাদন করছে। কিন্তু তাদেরকে আমরা কিছু বললে আমরা হয়ে যাব মব। সো এখন ইটস আপ টু দ্য পিপল। তো আমার যে প্রশ্নটা আপনি করেছেন সেই জায়গা থেকে প্রথমত আমার মনে হচ্ছে আইনের একটা সুষ্ঠু প্রয়োগ হওয়া দরকার। আওয়ামী লীগ আমাদের সাথে যেটা করেছে আমরা চাই না তাদের সাথে সেটা হোক, এক। আর দুই নাম্বার হচ্ছে আপনাকে আইনের পাশাপাশি অ্যাট দ্য সেম টাইম একটা ডিআওয়ামিফিকেশন প্রসেসের মধ্যে দিয়ে যাইতে হবে। তাইলেই আপনি বাংলাদেশ থেকে ফ্যাসিজমের যে একদম সর্বশেষ রেসিডিউ সেটাকে আপনি উৎখাত করতে পারবেন। এখানে একটা প্রশ্ন আসে বড় ধরনের, সেটি হলো যে রাজনৈতিক দলগুলো একটা ভূমিকা এখানে সামনে আসে, তারা কি ভূমিকা পালন করছে। আমরা জানি এই সরকার সব রাজনৈতিক দলের সরকার। জি, এই সরকার কিন্তু নিজস্ব কোনো রাজনৈতিক দল তার নেই। না, কাজেই রাজনৈতিক দলগুলো যদি এই ব্যাপারে তৎপর না হয়, বিশেষ করে আপনি যেটা বললেন পিপি যিনি আছেন পাবলিক প্রসিকিউটর, এবং রাজনৈতিক দলের নেতারা যে মামলা টামলা হয়েছে, এখানে কিন্তু একটা যোগ সাজস্য আছে। আমরা খুব স্পষ্ট জানি যে আমি এখানে আরেকটা উল্লেখ করি, সেটা হলো যে আপনি যদি শুধু 4 তারিখে সারা দেশে যেভাবে তারা নেমেছিল, 4ই আগস্ট যেভাবে নেমেছিল, অস্ত্র নিয়ে, দা নিয়ে, দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্র সব নিয়ে দলীয় লোকেরা যেভাবে নেমেছে সর্বস্ব, হ্যাঁ, এবং এরা সবাই কিন্তু আমরা চিনি। একটা উপজেলাতে যারা নেমেছে তারা চিনে না, একটা জেলা শহরে যারা নেমেছে চিনে না, সবাইকে চিনে। কিন্তু আমরা এটাও জানি যারা এরকম নেমেছে এরাও কিন্তু জামিন পেয়ে যাচ্ছে। হ্যাঁ আমি সেটাই এরা বললাম, যে সুযোগ পেত, যাদের আমাকে খুন করে ফেলতো, অবশ্যই এখনো পাবে, চিহ্নিত, একদম এখনো করবে, এখনো করবে। নিউ ইয়র্কে যে হামলা হলো আমাদের নেতাদের উপরে, সেটা এটাই প্রমাণ করে যে তারা যদি আরেকবার বাংলাদেশের সুযোগ পায়, এখন তারা ডিম মেরেছে কারণ ওইটা মারা তাদের সুযোগ আছে। বাংলাদেশে যদি তাদের অস্ত্র চালানোর সুযোগ থাকে, সে অস্ত্র চালিয়ে আমাদের হত্যা করবে। এবং তাসনিম জারার প্রতি যে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়েছে, আমি খুবই অবাক হয়ে যাই। বাংলাদেশের সো কল মেইন স্ট্রিম সুশীল সমাজ, যারা দুনিয়ার একটু এদিক ছেদে পান থেকে চুন খসলেই একদম আপনার দেখবেন যে পুরো দুনিয়াকে তারা মাতিয়ে তুলে রাখে, উদ্বেগ এবং নিন্দার একটা ঝড় তুলে ফেলে, কিন্তু তাসনিম জারা ইস্যুতে একটা পিন ড্রপ সাইলেন্স কিন্তু আমরা মোটামুটি মেইন স্ট্রিম যে সিভিল সোসাইটি বলে এখানে পরিচিত বাংলাদেশে, তাদের মাঝে আমরা দেখতে পেয়েছি। ফলে আপনি সিভিল সোসাইটিগুলো যেটা আছে, বা আপনি যে ইভেন বিজনেসম্যানের কথা আমি বলতে চাই এখানে, আপনি যদি দেখেন যে বাংলাদেশে মুশতাক হোসেন খান, মোস্ট প্রবাবলি উনি লন্ডনের সোয়াস ইউনিভার্সিটির, তিনি প্রথমে অভ্যুত্থানের পরপর এসে বলেছিলেন যে নিউ পলিটিক্যাল সেটেলমেন্ট যদি আপনাকে করতে হয়, নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে হলে এখানে যারা অলিগার্ক আছে, যারা বিগত এত বছরে লুট করেছে বাংলাদেশের মানুষের সম্পদ, সেই সম্পদগুলোকে আসলে জাতীয়করণ করা উচিত। এবং সেটা এখানে যারা ভিকটিম হইছে ফ্যাসিবাদের, সেই ভিকটিমদের হ্যাঁ তাদেরকে তো কম্পেনসেট করতে হবে রাষ্ট্রের পক্ষ থেকে, সেই কম্পেনসেশন প্রক্রিয়া চলে যাওয়া উচিত। আমরা কিন্তু অলিগার্কদের টাচ করতে পারি নাই, আমরা আবার এই তথাকথিত যারা হচ্ছে গিয়ে আওয়ামীপন্থী সিভিল সোসাইটি, তাদেরকেও আমরা এখানে টাচ করতে পারি নাই, তাদেরকে আমরা ডিআওয়ামিফিকেশন প্রসেসের মধ্যে নিয়ে যেতে পারি নাই। আর আইনের কথা তো বলাই বাহুল্য, এখানে রাজনৈতিক দলগুলোর সক্রিয়তা খুব বেশি জরুরি, সিভিল সোসাইটির সক্রিয়তা খুব বেশি জরুরি, আদারওয়াইজ আমরা কোনো কিছু করতে পারবো না। জিয়াউল কবির সুমন, সালাউদ্দিন সিফাত ডিআওয়ামীকরণের কথা বলেছেন, কিন্তু আমাদের একটা প্রবলেম আমরা দেখছি, সেটা হলো যে একজন আওয়ামী লীগের লোক, সমর্থক হোক, কর্মী হোক অথবা নেতা হোক, তারা তাদের কোনো কাজের ব্যাপারে এ পর্যন্ত সামান্য অনুতাপ প্রকাশ করেন, বরঞ্চ তারা এই গণ অভ্যুত্থানকে ষড়যন্ত্র হিসাবে চিহ্নিত করার বেহুদা চেষ্টা করছেন। এই যে তাদের মানসিকতা এখনো যেভাবে প্রকটভাবে বিদ্যমান রয়েছে, সেখানে ডিআওয়ামীকরণ কি হবে? আওয়ামী লীগের এটা তো একটা ফ্যাসিস্ট চরিত্র অলরেডি তারা ধারণ করেছে, এবং এটা নিয়ে কারো কোনো সন্দেহ নাই। কিন্তু আপনি দীর্ঘদিন তারা যেই পরিস্থিতির মধ্যে দিয়ে তারা বেড়ে উঠেছে,
আর তাদের মধ্যে আপনি একটা জিনিস খেয়াল করবেন, তাদের টপ টু বটম কিন্তু একই ধরনের চরিত্র এবং একই ল্যাঙ্গুয়েজ। আর তাদের মধ্যে আমার ধারণা কিছুটা প্রতিবন্ধকতা থেকে থাকতে পারে, সেটা বুদ্ধিবৃত্তিক হোক বা অন্য কোনো প্রতিবন্ধকতা। তারা সুস্থ বা সুস্থ মুক্ত চিন্তা তারা আসলে পজিটিভ ওয়েতে চিন্তা করতে পারে কিনা আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। যার ফলে আপনি যেটা বলেছেন যে তারা এই 13 মাস পেরিয়ে গেলেও তারা কিন্তু এখন পর্যন্ত তারা যে অন্যায় করেছে সেটা তারা তো স্বীকার করেইনি, বরং এই নিয়ে বিনিয়ে বিভিন্নভাবে এই যে অভ্যুত্থানটা হলো ছাত্র জনতার, সর্বস্তরের মানুষের সব রাজনৈতিক সমর্থন সত্ত্বেও, ইভেন যারা দেশের বাইরেও যারা পালিয়ে গেছে, যেসব আওয়ামী লীগের বড় বড় নেতা, তারা বিভিন্ন টকশোতে কিন্তু তারা কিন্তু এখন পর্যন্ত তারা তাদের তারা তাদের যে একটা যে অপকর্ম করে তারা দেশান্তরী হয়েছে, পালিয়ে যেতে বাধ্য হয়েছে, এই ফিলিংস, ন্যূনতম ফিলিংস তাদের মধ্যে নাই। তারা বরং এই যে জুলাইকেই তারা এখন কালার করার চেষ্টা করছে। তারা বিভিন্ন জায়গায় যেখানে আছে, ইভেন আপনি খেয়াল করবেন যে টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, বিভিন্ন গ্রুপে আপনার তাদের কিন্তু অনেক কনভারসেশন এখনো ফাঁস হচ্ছে। তার মানে কি? তার মানে তারা ওই জিনিসটা তারা মেনে নিতে পারছে না এবং পারে নাই, এবং সামনে কিভাবে এই যারা গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছেন, সে রাজনৈতিক দল হোক বা ব্যক্তি বিশেষ হোক, তাদেরকে কোথায় কিভাবে আক্রমণ করবে বা তাদের কিভাবে অ্যাসল্ট করবে, সেই বিষয়গুলো, সেই চিন্তা ভাবনাই তাদের মধ্যে এখনো আছে। তো যাদের মনে মগজে প্রতিহিংসা, তাদের দিয়ে আপনি কিভাবে কি আশা করবেন আমি জানি না। এবং তারা আপনি লক্ষ্য করেছেন তারা এত অদ্ভুত দেখিয়েছে নিউ ইয়র্কের বিষয়কেরা, তারা জুলাই সন্ত্রাসী শব্দের ব্যবহার করেছে, কোট আনকোট জুলাই সন্ত্রাসী। এর মানেটা হলো এই যে আপনি বলছিলেন যে আসলে রাজনৈতিক দল শেষ পর্যন্ত ছিল কিনা, এটা ফেসিস্টও বলা যায় না, আসলে এটা মাফিয়া গ্রুপ ছিল। এখন এই মাফিয়া গ্রুপের ব্যাপারে যদি আমরা সবাই এক জায়গায় না হই, বিশেষ করে রাজনৈতিক দলগুলো, তাহলে কি দাঁড়ায়? এখানে আপনি দেখেছেন যে আমি এটা অনেক আগেই এই উপলব্ধিটা আমি করেছি এভাবে যে আপনি যখন গণ অভ্যুত্থানে নেমেছেন, সেখানে আপনার বিএনপি, জামাত, এনসিপি তো পরবর্তীতে দল হলো, এছাড়াও যেসব রাজনৈতিক অর্থাৎ এন্টি আওয়ামী লীগ যেসব ক্যারেক্টারগুলো যেগুলো ছিল, তারা একসাথে কাজ করেছে এবং ফলশ্রুতিতে গণ অভ্যুত্থান সাকসেসফুল হয়েছে এবং শেখ হাসিনাকে দেশান্তরী করতে বাধ্য করেছে। কিন্তু ফলশ্রুতিতে যেটা হলো, একটা ইন্টারিম সরকার গঠন হলো, যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নিলেন, ছাত্র জনতার তাদের যে চাওয়া আকাঙ্ক্ষা, সেটাকে উনি সম্মান দেখিয়ে উনি দায়িত্ব নিলেন। দায়িত্ব নেওয়ার পরে গত 13 মাসে প্রায় 1600-1700 বার বিভিন্ন ধরনের এই আক্রমণ, বিভিন্ন ধরনের আন্দোলন, দাবি দাওয়া এগুলো হয়েছে। তার মানে কি? সরকারকে আপনি শুরুতেই একটা চাপের মুখে ফেলে দিয়েছেন প্রতিনিয়তই। তো এই অবস্থায় যখন আসছে, এখন এর পরবর্তীতে কি হলো? ঐক্যবদ্ধ কমিশনে আপনার যেসব এন্টি আওয়ামী লীগ যে ক্যারেক্টারগুলো, মানে যেই দলগুলো আছেন, তারা কি করলো? তারা ঐক্যমত্য কমিশনে কিন্তু এখনো ঐক্যমত্য হতে পারেন নাই পুরোপুরি। কেন হয় নাই? তাদের আলাদা আলাদা রাজনৈতিক আদর্শ আছে। তো আপনি গ্রেটার ইন্টারেস্টে কিন্তু আমাদের এক জায়গায় থাকতে হবে। আমাদের স্বাধীনতা সার্বভৌমতার ক্ষেত্রে আমাদের কিন্তু কখনো বিভাজন বা বিভেদ এগুলো হওয়া উচিত না। কিন্তু এখানে এখন যেটা দেখা যাচ্ছে যে আপনার দলীয় আদর্শ, দলীয় ইন্টারেস্টের ওই কোন কর্নার থেকে তারা কিন্তু তাদের এই বিভিন্ন দাবি দেওয়া, ইভেন আন্দোলনও করছেন। তো আসলে আপনি এটার একটা পার্ট, আপনি আবার আন্দোলন করছেন, দাবি করছেন কার কাছে? হ্যাঁ, তো এই জন্য আমাদের আসলে দলের চেয়ে আমাদের দেশের বা গ্রেটার ইন্টারেস্টটা আমাদের দেখা উচিত, তাহলে অবস্থাটা হয়তো হবে না। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20।
আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন বৈশাখী টেলিভিশনের হেড অফ নিউজ জিয়াউল কবির সুমন, রয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাত। ফ্যাসিস্টের পতনের আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক দল এবং বিভিন্ন গোষ্ঠীর মধ্যে যে ঐক্য গড়ে উঠেছিল তার এখন নেই, এটাই বাস্তবতা, যদিও আমাদের শুনতে ভালো লাগছে না। এটি দিনের আলোর মতো এখন পরিষ্কার যে আসলে তাদের মধ্যে ঐক্যটা আগের মতো নেই। রাজনৈতিক দলগুলো এখন আর পরস্পরের প্রতিদ্বন্দ্বী নয়, যেন শত্রু। তাদের কথাবার্তা শুনলে এটাই মনে হবে এই যে বিভেদমূলক রাজনীতির কারণে জাতীয় ঐক্যের ধারণা কি ক্রমেই দুর্বল হয়ে পড়ছে না? একটা প্রশ্ন। আরেকটি প্রশ্ন যে আর এর সুযোগ দিচ্ছে ফ্যাসিস্ট এবং তার দূষররা, তাই তো? কি বলবেন তাহলে? প্রথমত হচ্ছে জাতীয় ঐক্য জিনিসটা আসলে কিসের ভিত্তিতে গড়ে উঠবে, ন্যাশনাল সলিডারিটির প্রশ্নটা, সংহতির প্রশ্নটা, সেটা খুবই গুরুত্বপূর্ণ। আমার কাছে যেটা মনে হয়েছে, ধরেন আপনি যদি ইন্ডিয়ার কথা চিন্তা করেন বা ইউএস এর কথা চিন্তা করেন, ফরেন পলিসি ইস্যুতে মানে সেখানে বিজেপি আসুক বা কংগ্রেস আসুক, এটার সাথে কিন্তু তাদের ফরেন পলিসি চেঞ্জ হবে না। বাংলাদেশকে দেখা তাদের যে নজরিয়া, সেটা কিন্তু তাদের দল চেঞ্জ হওয়ার সাথে বা সরকার চেঞ্জ হওয়ার সাথে কিছু যায় আসে না। তাদের একটা ন্যাশনাল ফরেন পলিসি আছে। আমরা তো দেখেছি, জি, 14 সালে কংগ্রেস যা করেছে, 18 এবং 24 বিজেপি তাই করেছে। তাদের বাংলাদেশকে দেখা তাদের একটা আলাদা নজরিয়া আছে। আবার আপনি যদি দেখবেন যে ইন্ডিয়া, হ্যাঁ, তাদের হয়তো আমাদের আধিপত্যবাদ বিরোধী একটা আমাদের আধিপত্যবাদ বিরোধিতার জায়গা থেকে তাদের সমালোচনা পর্যালোচনা আছে, কিন্তু বিজেপি এবং কংগ্রেস তারা আবার ন্যাশনাল ইন্টারেস্টের প্রশ্নে এখানে তারা কিন্তু আবার ঐক্যমত্যতার জায়গাটা আছে। ফলে আমরা কি ন্যাশনাল ইন্টারেস্টের জায়গাটায় আমাদের ঐক্যমত্য আছে কিনা? জাতীয় ঐক্যমত্যের কথা যে আসছে, এখন একটা ঐক্যমত কমিশন চলছে, সেখানে যদিও ডিসকাশন চলছে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সেখানে বজায় আছে, কিন্তু আবার আমরা তৃণমূল পর্যায়ে কিন্তু সেটা দেখি না। তৃণমূল পর্যায়ে আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেবকে নাকি তার এলাকা থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে, বিএনপির নেতাকর্মীরা সেখানে বলেছেন। আবার অনেক জায়গায় দেখা যায় যে জামাতের নেতাকর্মী বিএনপির নেতাকর্মীর মধ্যে এক ধরনের ক্ল্যাশ চলছে। সো ঐক্যমত কমিশনের ওই বাউন্ডারিটা পর্যন্ত ঐক্য আছে। তো ফলে এইটাকে যদি আপনি পুরো বাংলাদেশ জুড়ে ইন্টারপ্রিট করতে চান, সেটার জন্য আপনাকে কোন কোন বেসিসের উপর জাতীয় ঐক্য হবে তা সেটাকে নির্ধারণ করতে হবে। আমার কাছে মনে হয়েছে যে এখানে দুইটা প্রশ্নে সর্বপ্রথম আমাদের ঐক্য লাগবে। একটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নটা, আর একটা হচ্ছে মানবাধিকার, মৌলিক নাগরিকদের মৌলিক মানবাধিকার এবং মর্যাদার জায়গাটা। এইটা যখন আপনি এনশিওর করতে পারবেন, তখন ওই যে ফ্যাসিবাদ বিরোধী যে চরিত্র সেটা আপনার দাঁড়ায় যাবে। আপনি কিছুক্ষণ আগে আমার বিজ্ঞ সমালোচক একটা প্রশ্ন করেছেন, যেটা হচ্ছে যে অন্যান্য রাজনৈতিক দলগুলোর মাঝে কেন ফ্যাসিবাদ বিরোধিতার এই জায়গাটা এখন সংকীর্ণ হয়ে আসতেছে এবং তাদের মাঝে মনে হচ্ছে যে এটা ঐক্যটা আর নাই। তার কারণটা আমার মনে হয় যে মোটা দাগে যেটা, সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর মাঝে এখন একটা ক্ষমতা কেন্দ্রিক লড়াই এবং ক্ষমতা কেন্দ্রিক দ্বন্দ্ব চলছে। কিন্তু ছাত্রদের ক্ষেত্রে যেটা হয়েছে, মানে ছাত্রদেরকে আপনি দেখবেন, আপনি নিউ ইয়র্কের ঘটনাটা যদি খুব খেয়াল করে দেখেন, সেখানে বলা হচ্ছে যে এই আক্তারকে ধর। ওই আওয়ামী সন্ত্রাসীরা বারবার বলছে যে আক্তারকে ধর, যারাকে ধর। কেন? তার কারণ ছাত্রদেরকে তারা আসলে এখন মূল প্রতিপক্ষ মনে করছে। কেন মূল প্রতিপক্ষ মনে করছে? কারণ ছাত্ররা হচ্ছে তাদের ফ্যাসিবাদের এই যে তাদের যে অব্যাহত ফ্যাসিবাদ, সেটার মৌলিক আদর্শিক লড়াইয়ের মধ্যে ছাত্ররা এখন পর্যন্ত আছে। কেন আমি এই কথাটা বলছি? এই ছাত্ররা যখন সংগঠিত হচ্ছিল গণ অভ্যুত্থানের পূর্বে, আপনি দেখবেন তাদের যে কার্যক্রম, তাদের যে কার্যকলাপ, প্রতিবাদ, সমাবেশ, সেগুলোর মাঝে কিন্তু রাষ্ট্রকে নতুন করে বিনির্মাণের একটা আকাঙ্ক্ষা ছিল। সেটা জাস্ট ক্ষমতাটাকে পরিবর্তন করার না, হাসিনাকে ফেলে আরেকজন আসবে বা হচ্ছে জামাত আসবে বা বিএনপি আসবে, এই ধরনের কোনো চিন্তা না, বরং রাষ্ট্রটাকে ইটসেলফ কিভাবে আপনার বৈপ্লবিক একটা পরিবর্তনের মধ্য দিয়ে আপনার নিয়ে যাওয়া যায়। যেমন আপনি ধরেন আমরা আধিপত্যবাদ বিরোধী লড়াই করেছি। যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখানে বাংলাদেশে আসছিল, আমরা আধিপত্যবাদ বিরোধী, আমরা দিল্লি না ঢাকা স্লোগান দিয়ে তখন পুরো ঢাকা শহরে আমরা মিছিল করেছি। আপনি দেখবেন যে সীমান্ত হত্যার বিরুদ্ধে আমাদের বাংলাদেশ বর্ডারগুলোতে যে বাংলাদেশের নাগরিকদেরকে মানবিক মর্যাদাহীনভাবে হত্যা করা হয়, সেটার বিরুদ্ধে আমাদের একটা লড়াই ছিল। আপনি দেখবেন যে বাক স্বাধীনতা প্রশ্নে আমরা ডিএস এর বিরুদ্ধে, আরো যে কালো আইনগুলো আছে, কালা কানুন আছে, সেগুলোর বিরুদ্ধে কিন্তু আমরা লড়াই করেছি। আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, রিফর্ম ইস্যুতে আমরা জানি যে বর্তমান বাংলাদেশের মৌলিক সমস্যাগুলোর একটা হচ্ছে প্রধানমন্ত্রীর যে ক্ষমতা। এখানে হচ্ছে আসলে মানে বদরুদ্দীন ওমর সাহেব বলে গেছেন যে শেখ মুজিবুর সংবিধান প্রণয়নের সময় শেখ মুজিবুর রহমান যেহেতু একটা সিভিলিয়ান পার্সন ছিলেন, ফলে দেখা গেছে যে আপনার ওইখানকার যে কর্তৃত্ববাদী যে চেহারা, সেটা আর আপনার রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা রূপ নেয় নাই। প্রধানমন্ত্রীর শাসিত একটা কর্তৃত্ববাদ আসলে বিরাজিত হয়েছে সাংবিধানিক ভাবেই। ফলে আমরা যারা ছাত্ররা আছি, আমরা যারা তরুণরা আছি, আমরা কিন্তু বারবার বলছি যে এখানে আপনাকে প্রধানমন্ত্রীকে চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে দিয়ে নিয়ে যেতে হবে। এখানে রাষ্ট্রের যে বিভিন্ন বিভাগগুলো আছে, সেখানের মাঝে ক্ষমতার একটা সুষম বন্টন থাকতে হবে। ফলে আমাদের মাঝে কিন্তু রাষ্ট্রটাকে নতুন করে গড়ার একটা চিন্তা ছিল এবং আমাদের লড়াইটা আসলে আদর্শিক।
ফ্যাসিবাদ বিরোধিতার জায়গা। আমরা আওয়ামী লীগকে কোনো মাফিয়া গোষ্ঠী আমি মনে করি না, আপনি যেটা বলছেন। আমি মনে করি আওয়ামী লীগ একটা ফ্যাসিবাদী শক্তি এবং ফ্যাসিবাদী গোষ্ঠী। কেন? কারণ তার ইডিওলজি আপনি এখনো দেখে থাকবেন, অনেকে বলে যে আপনারা মুজিববাদ কেন করেন, মুজিববাদের মধ্যে তো কিছু নাই। আমি বলছি না, অবশ্যই মুজিববাদের মধ্যে আছে। আবুল মনসুর, কিছুদিন আগে আবুল মনসুর আহমেদ সাহেবের একটা লেখা খুব ভাইরাল হয়েছে, যে আবুল মনসুর আহমেদ যখন ওই শেরে বাংলা হইতে বঙ্গবন্ধু এই বইটা লিখেছেন, তিনি এই বইয়ের কপি একটা শেখ মুজিবুর রহমান সাহেবের কাছে পাঠিয়েছেন। তো তিনি নাকি বলেছেন যে আচ্ছা এখানে কি আমার মুজিববাদ সম্পর্কে কিছু লেখা আছে কিনা। মুজিববাদ ইজ দ্য মেইন বেসিস। মুজিববাদের মূল ভিত্তি হচ্ছে যে ৭২ সংবিধানের যে ৪টা মূলনীতি, সেটা আপনি এই যে এখন পাহাড়ে যে অস্থিতিশীলতার কথা আমরা বলতেছি, ওয়াই? কারণ আমরা তো সোশ্যালি তাদেরকে ইন্টিগ্রেট করতে পারিনি। আপনি বলে দিচ্ছেন যে বাংলাদেশের সমস্ত জনগোষ্ঠী, বাংলাদেশের সমস্ত জাতিগোষ্ঠী হচ্ছে বাঙালি, সে তো বাঙালি না, সে তো সেখানে হয় পাহাড়ে, সে মারমা, সে চাকমা, সে আরো অন্যান্য বিভিন্ন জাতিসত্তার লোক। ফলে এই যে সোশ্যাল ইন্টিগ্রেশনটা হয় নাই, ন্যাশনাল ইন্টিগ্রেশনটা হয় নাই, তার পেছনে কিন্তু এই মুজিববাদ দায়ী। এবং এই মুজিববাদকে যদি আপনি এনকার করতে না পারেন, তাহলে ফ্যাসিবাদ বিরোধী রাজনীতি আপনি দাঁড় করাইতে পারবেন না। আপনি মুখে আওয়ামী লীগ বিরোধিতা করে কি হবে? আপনি মূল নীতিগতভাবে তো বিরোধিতা করতে হবে। আপনি এখন ৭২ সংবিধানকে টিকিয়ে রাখতে চান, কেন? ৭২ সংবিধান না থাকলে নাকি সাংবিধানিক ধারাবাহিকতা থাকবে না। তো তাহলে এই যে ৭২ সংবিধান, এইটা তো বেসিক্যালি আওয়ামী বন্দোবস্ত। এখন এটা টিকে রেখে তো আপনি ফ্যাসিবাদকে আবার ঠেকাইতে পারবেন না, ফ্যাসিবাদ আবার ফেরত চলে আসবে যদি আপনি এটাকে বন্ধ করতে না পারেন। নতুন একটা রাষ্ট্র গঠন, আমার কথাটা খুব ক্লিয়ার, আমাদের ছাত্রদের, তরুণদের মাঝে এটা একটা আদর্শিক লড়াই হিসাবে আমরা ছিল, এবং শুধু অনেকের ক্ষেত্রে আদর্শিক লড়াই না, অনেকের ক্ষেত্রে পার্সোনাল লড়াইও হয়ে গেছে। কারণ এখানে একটা প্রশ্ন নিশ্চয় আসছে, সেটা হলো তাহলে কি এই প্রশ্ন তো উঠতেই পারে, অন্য রাজনৈতিক দলগুলোকে আদর্শিক জায়গায় নেই না, শুধু রিজিম পরিবর্তনের যে কথাটা আপনি বলছিলেন সেই জায়গায় তারা না, একেবারে যে আদর্শিক লড়াই নেই তা তো না। বিএনপির আছে, তারা বাংলাদেশী জাতীয়বাদ তত্ত্বে বিশ্বাস করে। জামাতের হচ্ছে তারা একটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চায়। আরো অন্যান্য পার্টির অনেকগুলো আদর্শিক ব্যবস্থা আছে। কিন্তু আমরা বলছি যে আমাদের যে প্রিপারেশন, ছাত্র তরুণদের যে অভ্যুত্থান কেন্দ্রিক প্রিপারেশনটা গড়ে উঠেছিল, এটা মেইনলি এই ফ্যাসিবাদ বিরোধিতার জায়গা থেকে গড়ে উঠেছে। ফলে এখন যখন ফ্যাসিবাদী শক্তিগুলো টার্গেট করছে, তারা জানে যে এখানে কাদেরকে টার্গেট করতে হবে, তারা জানে যে এখানে প্রতিদ্বন্দ্বী তার কে, তার আদর্শিক প্রতিদ্বন্দ্বীটাকে, তাকেই সে খতম করতে চায়, তাকেই সে শেষ করতে চায়। এই ফলে আমাদের জায়গাটা কমপ্লিটলি ডিফারেন্ট। আমরা শুধুমাত্র রাষ্ট্রের জাস্ট রেজিম চেঞ্জ চাই না, আমরা রাষ্ট্রের গুণগত পরিবর্তন চাই। এই কারণে আমরা প্রধানমন্ত্রীর ক্ষমতাকে বলেছি যে তাকে তার ক্ষমতাটাকে চেক এন্ড ব্যালেন্সের মধ্যে দিয়ে নিয়ে যেতে হবে, যেটা এখন পর্যন্ত কিন্তু কন্টেস্টেড জাতীয় ঐক্যমত কমিশন। আমরা বলেছি এই সংবিধিবদ্ধ যে সংগঠনগুলো আছে, সাংবিধানিক প্রতিষ্ঠান, সেখানে নিয়োগে প্রধানমন্ত্রীর কোনো কর্তৃত্ব থাকতে পারবে না। মানবাধিকার কমিশনের নিয়োগে কোনো প্রধানমন্ত্রীর কর্তৃত্ব থাকবে, দুর্নীতি দমন কমিশনের নিয়োগে কোনো প্রধানমন্ত্রীর কর্তৃত্ব থাকবে। ফলে এইটার মধ্যে দিয়ে কিন্তু আমরা একটা নতুন রাষ্ট্র গঠনের প্রস্তাব, নতুন রাষ্ট্র গঠনের যে চিন্তা, মানে নতুন রাষ্ট্র বলতে রাষ্ট্রটাকে নতুন করে রিকনস্ট্রাক্ট করার যে চিন্তা, সেটা কিন্তু আমরা বারবার হাজির করছি। ফলে আমাদের লড়াইটা আওয়ামী লীগের সাথে, ফ্যাসিবাদের সাথে আদর্শিক লড়াই এবং রাজনৈতিক লড়াই। জিয়াউল কবির সুমন, আজকে এই যে বিভেদের রাজনীতি চলছে, এই কারণে আমরা দেখছি যে ফ্যাসিস্টদের দূষর একান্ত সহযোগী জাতীয় পার্টিকে দেশের রাজনীতিতে প্রাসঙ্গিক করার চেষ্টা করা হচ্ছে। এটা স্পষ্ট যে এটা মূলত জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা। ফ্যাসিস্ট বিরোধী রাজনৈতিক দলগুলো হাসিনার আমলে এমন কোনো নিপীড়ন, নির্যাতন নেই যার শিকার হয়নি। হত্যা, গুম, ফাঁসিতে ঝোলানো, মামলা, হামলা, সম্পত্তি দখল করা, কি না করেছে যে এই অবৈধ হাসিনা সরকার। এরপরও কেউ যদি আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে পুনর্বাসন করতে চায়, সেটি হবে নিঃসন্দেহে তাদের জন্য একটি আত্মঘাতী সিদ্ধান্ত। কিন্তু কেউ কেউ এই আত্মঘাতী সিদ্ধান্তে নেমে পড়েছেন কেন? ইরানের বিখ্যাত বহুভাষাবিদ এবং দার্শনিক ফাইরুজ আবদি তিনি বলেছিলেন যে রাজনীতিবিদরাই রাষ্ট্র পরিচালনা করবেন বা শাসন করবেন, তারাই এটাকে টেনে নিয়ে যাবেন এবং তারাই কিন্তু এই পদ্ধতিটা ধ্বংস করবেন। হ্যাঁ, তার মানে তিনটাই কিন্তু তারা সবকিছু তাদের ঘিরেই। তো এখানে আপনি যেটা বলেছেন যে ব্যক্তি স্বার্থ যখন মুখ্য হয়ে যায়, ইভেন আমরা দেখতে পারি যে ঘর পোড়ার মধ্যে কেউ আলু পোড়া দেওয়ার চেষ্টা করে। কিছুক্ষণ আগে মামলা মোকদ্দমার কথাও বলছিলেন যে অনেকে ব্যক্তি স্বার্থের কারণে আরো 2-4-5 জনকে মামলায় দিয়ে উনি এখান থেকে একটা ইনকামের ব্যবস্থা করে নিয়েছেন। তো এরকম ব্যক্তিকেন্দ্রিক যে স্বার্থগুলা, ব্যক্তি এবং গোষ্ঠীগত যে স্বার্থ, এসব কারণেই এই আন্দোলনগুলা, এই সংগ্রামগুলো, এই আন্দোলন, এই সংগ্রাম, এগুলো এটার প্রতি একটা আঘাত, যা আপনার বিশেষ করে যারা ফ্যাসিস্ট শক্তি, আওয়ামী লীগ এবং তার সহোদর বা যাই বলি জাতীয় পার্টি, তো তাদের ক্ষেত্রে তাদেরকে আবার এগুলাতে বিভিন্নভাবে ইনভলভ করা। এবং যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম এখন নিষিদ্ধ আছে, জাতীয় পার্টির ব্যাপারেও আপনারা দেখেছেন যে জাতীয় পার্টি
কে যখন নিষিদ্ধ করার দাবি জানিয়েছিল গণ অধিকার পরিষদ, সেখানেও রক্তপাতের মতো ঘটনা ঘটেছে। এবং এটা নিয়েও বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন বক্তব্য দিচ্ছেন যে তাদেরকে কিভাবে এই কার্যক্রম থেকে অফ রাখা যায়, রাজনৈতিক কার্যক্রম। তো নানামুখী মত। আমার কথা হচ্ছে সব কিছু আপনি যখন গণ অভ্যুত্থানটা করলেন সবাই মিলে, তখন তো সবাই একমত ছিলেন। এরপরে যখন আপনার দলীয় স্বার্থ, ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থ যখন আপনি আস্তে আস্তে এটা টার্গেট করে ফেলেন বা আপনি লিমিটেড করে ফেলেন যে আমার এটা হচ্ছে আমার আদর্শ, আমি এইভাবে চলবো, তো সবাই এরকম আলাদা আলাদা আছে। তো যার ফলে একটা জায়গায় গিয়ে সবাই কিন্তু আর সমান্তরাল থাকতে পারছেন না, সবাই মানে যার যার মতো করে আলাদা স্ক্যাটার্ড হয়ে যাচ্ছেন। আর এই সুযোগটাই কিন্তু প্রতিপক্ষ বা পরাজিত শক্তি তারা একটা বিষয়তে সবার এবং একমত তারা হওয়া উচিত নিতে ছিল। চাইবে। একটা বিষয়ে সব রাজনৈতিক দলগুলো একমত হওয়া উচিত ছিল যে তারা ফেসিস্ট বা তাদের দূষর কাউকে ছাড় দেবে না। হ্যাঁ, কিন্তু এই ছাড় দেওয়ার প্রবণতা যে আসলো কেন, এবং আপনি কি মনে করেন যারা এই কাজটি করতে চাচ্ছে তারা কি রাজনীতিতে ভালো করবে? বাংলাদেশের মানুষ রাজনৈতিকভাবে সচেতন। নিঃসন্দেহে। আবার এটাও সত্য যে বাংলাদেশের মানুষের গোল্ডফিশ মেমোরিও আছে। এইটা বোধহয় হ্যাঁ। এখন আর প্রযোজ্য না, কারণ হ্যাঁ। হলো আপনি নিশ্চয়ই জানেন যে 12 কোটি ভোটারের মধ্যে 4 কোটি ভোটার এমন যারা জীবনে কোনোদিন ভোটই দেয়নি। আপনি আরেকটা জিনিস দেখেন, বদলে গেছে অনেক হ্যাঁ। কিছু। আপনি আরেকটা জিনিস দেখেন, প্রায় বৈষম্য বিরোধী মামলা হয়েছিল প্রায় 1600 সামথিং বা এরকম। হ্যাঁ, এর মধ্যে মাত্র 55টা মামলা কিন্তু চার্জশিট দেওয়া হয়েছে এই 13 মাসের মধ্যে। আপনি এই বাকি মামলাগুলো আপনি কবে এগুলো নিষ্পত্তি করবেন? আপনি যদি যখন আপনি আইনিভাবে যাবেন, আইনিভাবে যখন এই জিনিসগুলো নিষ্পত্তি করতে না পারবেন, তখন এই সুযোগটা তারা তো নিবেই। তারা বিভিন্নভাবে নিবে, তাদের কাছে সবই আছে, অর্থ আছে, তাদের লোকবল আছে, প্রশাসনে, পুলিশে, সব জায়গায় তো তাদের 17 বছরের তাদের যে জমানো যে জিনিসগুলো সেগুলো কিন্তু সব রয়ে গেছে। এবং আমরা আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা দেখছি যে বিভিন্নজন বিভিন্ন পোর্শন তারা এটাকে পাহারা দিয়ে রাখছেন। হ্যাঁ, এই ধরনের এক ধরনের ব্যক্তিকেন্দ্রিক কিছুটা আমাদের লোভ লালসার বিষয় আছে, তারপরে দলীয় স্বার্থ তো আছেই। এই সুযোগগুলাই কিন্তু তারা নিচ্ছে। আপনি একদিকে দেখেন প্রশাসনিকভাবে আমি কিন্তু ব্যবস্থা নিতে পারছি না, আমার গতিটা কিন্তু স্লো, এটা একটা। আবার পলিটিক্যালি আমি বিভিন্ন তাদেরকে সাপোর্ট করছি, এটাও একটা। তো যার ফলে এই সুযোগগুলো তারা বিভিন্নভাবে নিবে। আপনি দেখেন যে খাগড়াছড়িতে এখন অস্থিরতা চলছে কেন, এটারই একটা পার্ট। নাইলে আপনার সেখানে একটা মারমামে সে ধর্ষণের শিকার হয়েছে, এটা একটা অভিযোগ করেছে তার বাবা। অভিযোগ করার পরে কি হয়েছে, কিছু লোক সেই ফ্যামিলিতে গিয়ে ওই যে ছেলের বিরুদ্ধে অভিযোগ তার বাবাকে গিয়ে দেখাইলো যে আপনার ছেলে কোথায়। সে পরে কাপ্তাই পলিটেকনিকে, পরে তাকে ভিডিও কলে দেখানো হলো যে তার ছেলে কাপ্তাই আসছে। পরে বললো না তাহলে ওই না আপনার ছোট ছেলে কোথায়। তো ছোট ছেলে তখন ওই যে গুইমারা জায়গাটা ওইখান থেকে 3 কিলোমিটার দূরে বাজারে, সেখানে সিসি ক্যামেরায় কিন্তু তার উপস্থিতি আছে। কিন্তু তারপরও তাদের দাবি কিন্তু অন্য। একদিকে ঘটনা তো প্রকৃত ঘটনা ঘটে নাই, আবার অন্যদিকে তাদের প্রস্তাব কি সেনাবাহিনী সরাইতে হবে। কেন? তার মানে আপনার উদ্দেশ্য খারাপ। এই ধরনের তারা কিন্তু এজেন্ডা, নানা রকমের এজেন্ডা নিয়ে তারা। কিন্তু আমার প্রশ্নটা ছিল অন্য জায়গায়, যেটা আমি এই টক শোতে বারবার একটা কথা অতিথিদের সঙ্গে আলোচনা করি। সেটি হলো যে এই বাংলাদেশে এখন যে প্রেক্ষাপট তৈরি হয়েছে 5ই আগস্টের পর, সেই প্রেক্ষাপটে এদেশের কি প্রো ইন্ডিয়া, প্রো আওয়ামী লীগ রাজনীতি চলবে? প্রো ইন্ডিয়া, প্রো আওয়ামী লীগ এগুলা এখন আর আমার মনে হয় এগুলা এখন আর বেশি দিন কন্টিনিউ করবে না, একটু সময় লাগবে। কিন্তু এটা এক পর্যায়ে মানুষের মধ্যে একটা প্রচন্ড ঝাঁকুনি, তারা গণ আন্দোলনের, গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে তারা একটা ঝাঁকুনি খেয়েছে। এবং মানুষের যে মাইন্ডসেট ছিল এতদিন, যে বিশেষ করে মানুষের কথা কি বলবো, আপনি দেখেন, আপনি এই বিজিবিতে যারা ছিলেন, বিডিআরে যারা ছিলেন, তারা কি বলতো, তারা সীমান্ত যদি বাংলাদেশের কোনো মানুষকে হত্যাকাণ্ডের শিকার হতো, তারা বলতো যে আমাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে আমাদের ওই লোকের সে দায়ী, সে কেন দিয়ে গেল। তার মানে আপনি সবকিছু কিন্তু মানসিকভাবে তাদের কাছে আপনি বিক্রি হয়ে গেছেন। এখন আপনি এই জায়গাটা অন্তত আমাদের দেশের বর্তমান তরুণ প্রজন্ম এবং আপামর জনসাধারণের
এই একটা জায়গার ক্ষেত্রে কিন্তু তারা তাদের মানসিকতার যথেষ্ট উন্নতি হয়েছে এবং ভবিষ্যতে আপনি যেটা বাড়বে। বললেন যে এটা ডে বাই ডে আরো ইনক্রিজ করবে, যেটা আমাদের জাতীয়তাবাদের জন্য আরো যথেষ্ট সহায়ক হবে, আমাদের ভিতটা মজবুত হবে। সালেউদ্দিন সিফাত, এই যে দোসরদের পুনর্বাসনের চেষ্টা আপনারা বিরোধিতা করছেন, এবং আমরা জানি যে অনেকেই চায়নি যে আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ হোক, কিন্তু সেটা হয়েছে। জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ আপনারা দাবি জানিয়েছেন, জামাতও একই দাবি জানিয়েছে, কিন্তু আমরা সে ব্যাপারে কোনো অগ্রগতি দেখছি না। আসলে কি কোনো অগ্রগতি নেই, না এরকম যেমন চলছে তেমনই থেকে যাবে? না, অবশ্যই আমরা আওয়ামী লীগের ব্যাপারে তো আমাদের এক ধরনের ডিসিশন জনগণ দিয়ে দিয়েছে 5ই আগস্ট। জি, ফলে আওয়ামী লীগের যারা অন্যান্য রেসিডিউ আছে, যারা আওয়ামী লীগকে পলিটিক্যালি সমর্থন দিয়ে গেছে তার ফ্যাসিবাদ কায়েম করার পক্ষে, এবং পলিটিক্যাল ছাড়াও কালচারাল এবং অন্যান্য আরো যে সকল জায়গায় মিডিয়ার জায়গা থেকেও, সেগুলোর ব্যাপারে কিন্তু আমাদেরকে অতি তাড়াতাড়ি অতি দ্রুত ঐক্যমত্যে পৌঁছাইতে হবে যে তাদের ব্যাপারে আমাদের কি ডিসিশন হবে। এখন আপনি দেখবেন যে বিভিন্ন সভা সেমিনার, বিভিন্ন টকশোতে বিশিষ্ট সিনিয়র সাংবাদিক, বিশিষ্ট রাজনীতি বিশ্লেষক, বিশিষ্ট বিতার্কিক গণমাধ্যম ব্যক্তিত্বরা আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার এক ধরনের প্রতিযোগিতায় নামছে যে আওয়ামী ভোট ব্যাংকগুলো কই গেল, আওয়ামী ভোট ব্যাংকগুলো আপনি কি করবেন, তাদেরকে যদি আপনি নির্বাচনে না নিয়ে আসেন। মানে এটার মধ্য দিয়ে না একটা আওয়ামী লীগকে সবসময় বাংলাদেশের রাজনীতিতে কনস্ট্যান্ট রাখার, ধ্রুবক হিসেবে রাখার একটা বন্দোবস্ত তারা করতে চাচ্ছেন আর কি। তা এবং এটার সঙ্গে বিভিন্ন দেশি বিদেশি এনজিও তারাও জড়িত আছে, তারাও বারবার আমাদের সাথে যখন যোগাযোগ হয় একই কথাই বলে যে আপনারা আওয়ামী লীগের ব্যাপারে তাদেরকে কি আপনারা নির্বাচনে নিয়ে আসবেন না। এখন আওয়ামী লীগের লোক, আওয়ামী যে ভোট ব্যাংক কথাটা আমি বলি যে এটাকে আমি মিথ বলি, এটা একটা মিথ। কেন? আপনি থিওরিটিক্যালি চিন্তা করেন, গত 16 বছরে বাংলাদেশের কোনো নাগরিক সুস্থভাবে স্বেচ্ছায় নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। এমনকি যেই লোক বলছে যে আমি আওয়ামী লীগকে ভোট দিব, ভিতরে গিয়ে আওয়ামী লীগের প্রার্থীকে, সেও ভোট দিতে পারে নাই। তাহলে এখন যারা ধরেন 2009 সাল থেকে 2000 এই যে আজকে 25 সাল পর্যন্ত যারা ভোটার হয়েছে, হাউ ডু ইউ নো যে তারা আওয়ামী লীগের ভোটার? আপনি কিভাবে জানেন যে তারা আওয়ামী লীগের ভোটার? এটা তো কোনো জানার কোনো প্রক্রিয়া নাই। আবার আপনি গ্রামাঞ্চলে দেখে থাকবেন যে অনেক সময় অনেক রকম হয় যে কেউ হয়তো এই বছর এই টার্মে বিএনপি কে ভোট দিছে, পরের টার্মে সে যখন আওয়ামী লীগের আরেকজন হয়তো ছিল তাকে হয়তো ভোট দিছে, মানে সাধারণ ভোটারদের কথা। আপনি নিশ্চয়ই এবার লক্ষ্য করেছেন যে 57% ভোটার এখন সুইং ভোটারে পরিণত হয়েছে, এবং সে ডিসিশন নেয় না। ফলে আপনি যখন এদেরকে বলে দিচ্ছেন, এই তরুণ জনগোষ্ঠী যারা এখনো ভোটই দেয় নাই, তাদের মধ্যেই যখন আপনি আওয়ামী ভোটার খুঁজতেছেন, তার মানে এট দ্য সেম টাইম আপনি ওই তরুণ ভোটারদেরকে ক্রিমিনালাইজ করতেছেন যে এরা আওয়ামী ভোটার। আরে আজব কাজ কারবার। আপনি ডাকসুতে দেখেন, ডাকসুতে ছাত্রলীগ বলে দিছে যে আপনারা কেউ ভোট দিতে যাবেন না, সাধারণ শিক্ষার্থীরা কেউ ভোট দিতে যাবেন না। তারপরে ভোটের হার কত ভোটে ছিল? 78%, প্রায় 80%-এর মতো ভোট পড়ছে। তার মানে এই যে আওয়ামী ভোট ব্যাংকের কথা, ইটস আ মিথ। এখন আপনি দেখবেন বিভিন্ন জরিপও আসতেছে, বিভিন্ন জরিপে দেখতেছে যে আওয়ামী লীগ কে কত % ভোট দিবে। এই জরিপগুলো, যে কোনো জরিপ সম্পর্কে আপনি ধরুন অনেকগুলো কোয়েশ্চেন করতে পারেন, থিওরিটিক্যাল কিছু কোয়েশ্চেনের জায়গা আছে। যেমন এটা যে স্যাম্পল সাইজটা আছে, এটা কি যথেষ্ট? সবচেয়ে ভালো হয় কোনটা জানেন? জরিপের ব্যাপারে আপনারা রাজনৈতিক দল করেন, তো আমরা গণমাধ্যম কর্মী হিসেবে যে জিনিসটা লক্ষ্য করি যে কোনো জরিপের ব্যাপারে, দুটো জিনিস লক্ষ্য করা উচিত সবারই। সেটা হলো জরিপটা কারা পরিচালনা করছে, এই লোকগুলি কে, কে ফান্ড করছে, আর কে ফান্ড করছে। এটা তো আমরা লাস্ট জরিপে যেটা দেখেছি, দুটো জিনিস অপ্রাসঙ্গিকভাবে আনা হয়েছে। একটি হলো যে আওয়ামী লীগের প্রসঙ্গ আনা হচ্ছে, আওয়ামী লীগ তো নিষিদ্ধ, তাহলে তার ভোটের প্রসঙ্গ আসে কেন? এবং আরেকটা জিনিস আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে সেখানে বলা হয়েছে যে তরুণদের মধ্যে শেখ মুজিব কতটুকু জনপ্রিয়। এটা কি নির্বাচন ভাবনার মধ্যে এই জরিপ আসে এই প্রশ্নগুলো? পরে আমরা খোঁজ নিয়ে দেখেছি যে আসলে সেখানে ডালমে কুচ কালা হে। আচ্ছা, এটা হলো বাস্তবতা। আচ্ছা, আমি তো ডালমে কালা খুঁজতে পারি নাই, কিন্তু কথা হচ্ছে আমি যতটুকু বুঝি, যেটা সাংবাদিকতার কাজ আপনারা হয়তো ভালো পারবেন, ধরেন ইন্টারভিউয়ারেরও কিন্তু অনেকগুলো ইনফ্লুয়েন্স থাকে। আপনি যদি বলেন যে আচ্ছা আওয়ামী লীগকে আপনি ভোট দিবেন কিনা, এইটার যে জবাব, আবার যে গণহত্যার দায়ে অভিযুক্ত, গুম খুনের দায়ে অভিযুক্ত আওয়ামী লীগকে ভোট দিবেন কিনা। এবং এর পাশাপাশি আরো একটা ব্যাপার আপনি দেখেন যে আপনি ধরেন এই যে জরিপটা স্যাম্পল সাইজটা আপনি নিলেন, এটা কি আসলে যথেষ্ট রিপ্রেজেন্টেটিভ হয়েছে কিনা, জনগণকে আসলে ওইভাবে ওই অর্থ প্রতিনিধিত্ব করতে পারতেছি কিনা। কারণ আপনি ধরেন একটা স্যুট বুট পরার লোক, আপনি একটা গ্রামের খুব মফস্বলের কোন একটা গ্রামে তৃণমূলে গেলেন, সেখানে গিয়ে তার নাম ঠিকানা লিখলেন, লেখার পর বলেন যে আপনি আওয়ামী লীগকে ভোট দিবেন কিনা। ওই জনগণ তো ফ্যাসিবাদের ট্রমা এখনো তার মাথায় আছে, সে এখনো ভয় পেয়ে যাচ্ছে যে আমি যদি এখন আওয়ামী লীগকে ভোট না দেওয়ার কথা পারি, তারা হয়তো আপাতত আসতে পারে, আসে যদি আবার আমার উপর হামলা, অত্যাচার, নির্যাতন, গুমকুন করে। ফলে তার কাছ থেকে যিনি সাক্ষাৎকার দিচ্ছেন, উত্তর দিচ্ছেন, তার কাছ থেকে ভয়টাকে দূরীভূত করা হয়েছে কিনা, এগুলো অনেকগুলো কোয়েশ্চেন আছে। সো দেয়ার আর লট অফ কোয়েশ্চেন থিওরিটিক্যালি ইউ ক্যান আস্ক, বাট আরেকটা প্র্যাকটিক্যাল জায়গা আছে। কোন জরিপকে বেদ বাক্য মনে করে আগানোর কোনো সুযোগ নেই।
ওই আওয়ামী লীগ থাকতেই IRI ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট ওয়াশিংটন ভিত্তিক প্রতিষ্ঠান তারা একটা জরিপ করছে 2018 সালে নির্বাচনের আগে, যে তারা বলছে বাংলাদেশের 66% মানুষ নাকি শেখ হাসিনাকে এবং আওয়ামী লীগকে সমর্থন করে এবং তাদেরকে ক্ষমতায় রাখতে চায়। 2023 সালেও তারা একটা জরিপ করছে 2024 ইলেকশনের আগে, সেই জরিপে নাকি 70% মানুষ মনে করছে যে আওয়ামী লীগকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তারা ক্ষমতায় রাখতে চায়। ওই জরিপের কি হাল? 5ই আগস্টের মধ্যে দিয়ে ওই জরিপের ফলাফল একদম মিথ্যা প্রমাণিত হয়েছে এবং এটা যে একটা হাইলি ম্যানিপুলেটেড জরিপ ছিল সেটাই প্রমাণিত হয়েছে। ফলে এখন এই যে জরিপ তরিপ এগুলো করে আওয়ামী লীগকে টিকে রাখার চেষ্টা, এটা বৃথা হবে। এখন আপনি বলতে পারেন তাহলে কি আওয়ামী লীগের সমর্থক নাই? অবশ্যই আওয়ামী লীগের সমর্থক আছে। রাস্তাঘাটে মিছিল করে কে? রাস্তাঘাটে ককটেল ফুটায় কে? রাস্তাঘাটে বোমা মারে কে? নিশ্চয়ই আওয়ামী লীগের সমর্থক আছে। এখন আপনি তাদেরকে নির্বাচনে আনবেন কিনা, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। হিটলারের সাপোর্টার কি নাই? বিশ্বে হিটলার যে একজন গণহত্যাকারী হিসেবে সে পরিচিত না, জেনোসাইডার হিসেবে পরিচিত না, তাহলে হিটলার গণহত্যার সাথে জড়িত, গণহত্যার সমর্থক, গণহত্যার সমর্থন দাতা, এরপরেও আজকেও যদি আপনি জরিপ করেন আপনি কি হিটলারের সমর্থক পাবেন না? দ্য কোয়েশ্চেন ইজ, আপনি কি ওই হিটলারের সমর্থকদের বা হিটলারের নাজি পার্টিকে আপনি কি ডেমোক্রেটিক প্রক্রিয়ার অংশ করবেন কিনা? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। মুসোলিনির সমর্থক আপনি পাবেন না? অবশ্যই পাবেন। দ্য কোয়েশ্চেন ইজ, আপনি কি তাকে ডেমোক্রেটিক প্রক্রিয়ার অংশ করবেন কিনা? যারা জুলাইকে এখনো মনে করে সন্ত্রাস, যারা জুলাইকে মনে করে এখন পর্যন্ত গণ অভ্যুত্থান কিছু হয় না বরং একটা সন্ত্রাস এবং জঙ্গিবাদী কার্যকলাপ, যারা জুলাইয়ের যোদ্ধাদেরকে মনে করে জুলাই সন্ত্রাসী, যারা জুলাইয়ের অংশগ্রহণকারী নারীদেরকে ধর্ষণ করতে চায়, আপনি যদি তাদেরকে সংসদে বসাইতে চান তাহলে অবশ্যই আমার তরফ থেকে আমার এই প্রতিবাদের জায়গা থাকবে। এটা শুধু সকল তরুণের প্রতিবাদ করবে এবং বাংলাদেশের সমস্ত নাগরিক একসাথে এটার বিরুদ্ধে ফাইট করবে। প্রিয় দর্শক, আমরা আবার একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন বৈশাখী টেলিভিশনের হেড অফ নিউজ জিয়াউল কবির সুমন, রয়েছেন বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাত। জিয়াউল কবির সুমন, আমরা দেখছি টেলিভিশনে অনেক লোক আসছেন যারা ফ্যাসিস্টের পক্ষে কথা বলছেন, যে বিষয়গুলো একটু আলোকপাত করছিলেন সালেউদ্দিন সিফাত। আমরা ইদানিং অনেক টেলিভিশনে লক্ষ্য করছি যে টকশোগুলোতে এমন সব ব্যক্তিকে আনা হচ্ছে যারা ফ্যাসিস্ট হাসিনার লোক হিসেবে চিহ্নিত। আপনি তাদেরকে চিনি এবং জানিও তারা অতীতে কি করেছেন, কি ধরনের কথাবার্তা বলেছেন, এবং তারা যথারীতি টকশোতে আসছেন এবং ফ্যাসিস্টের পক্ষে কথা বলছেন। তাদের সমালোচনার প্রধান শিকার কিন্তু প্রফেসর ইউনূস, জাতীয় নাগরিক পার্টি এবং কখনো কখনো জামাত ইসলামী। সরকার, বিএনপি, জামাত ও এনসিপি সবার সমালোচনা করা হোক, এটা প্রফেসর ইউনূস সরকার নিজেই বলেছেন। কোনো সমস্যা নেই, এই বিটিভিতে এই অনুষ্ঠানে সরকারের সমালোচনা হয়, কোনো সমস্যা হয় না। কিন্তু তাই বলে পালিয়ে যাওয়া ফ্যাসিস্টের পক্ষে কথা বলার সুযোগ তৈরি হবে, এটা কেন? আমার প্রশ্ন, টেলিভিশন চ্যানেলগুলো তাদেরকে এই সুযোগ দিচ্ছে কেন? আমরা দেখেছি যে গত 15-17 বছর বিভিন্নভাবে বিগত ফ্যাসিস্ট সরকার কি করেছে, তারা শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ে আপনার ক্লাস 5-6 থেকে শুরু করে তাদের বিশেষ করে বঙ্গবন্ধু, আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধ, এই জিনিসগুলোকে তারা এত বেশি পরিমাণে ব্লেন্ড করে আমাদের শিশুদেরকে খাওয়াতে চেয়েছিলেন। একটা সময় মনে হতো কি যে সব পরবর্তী প্রজন্ম সব বোধহয় নতুন করে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে তারা আবির্ভূত হবেন একটা সময়। কিন্তু পরবর্তীতে কি হলো, মানে এটা রিয়াকশন বদহজম হয়েছে। খাওয়া মানে এই দীর্ঘদিনের এই প্র্যাকটিস করাতে কি একটা সময় এটা বদহজম হলো। ইভেন আমাদের বাচ্চারা তারাও এই জিনিসগুলো তারা যখন বাসায় এসে পড়তো, ইতিহাস তো তাদের মতো করেই লেখা, এই করতে করতে তাদের মধ্যে একটা সাইকোলজিক্যাল একটা তৈরি হলো এবং একটা পর্যায়ে এটা মানে সরকার কোনোভাবেই, বিশেষ করে আপনি দেখেছেন যে গণমাধ্যমকে যে পরিমাণ সুবিধা তারা দিয়েছেন, গণমাধ্যমে যারা কাজ করেছেন তারা যে পরিমাণ সুযোগ সুবিধা নিয়েছেন,
এই সরকারের কাছ থেকে। শত কোটি টাকার মালিক হয়েছেন অনেক সাংবাদিক, হয়েছেন, আমরা জানি। অনেক হয়েছেন, শত হাজার কোটিও হয়েছেন, এরকমও শুনেছি। সাংবাদিকদের আসলে এটা একদিকে আমি যদি অন্য উল্টো পিঠে দেখি তাহলে হয়তো এটা খুব ভালো, যদি আমি দেখি যে আমাদের ছেলেমেয়েরা বিদেশে লেখাপড়া করছে, এটা খুব ভালো। কিন্তু আমি যখন দালালি করে যে আমার উপার্জন, মানে এই উপার্জনটা হালাল না, এটা হারাম উপার্জন আমি মনে করি। আরেকজনের তলপি চেটে এই যে এভাবে নিজে ইনকাম করে ছেলে মেয়েকে উচ্চ শিক্ষার জন্য বাইরে পাঠাবো, এই হারাম উপার্জন দিয়ে আমি কি করলাম, আমি গণমাধ্যমটাকে প্রচার মাধ্যমে পরিণত করলাম, একদম সম্পূর্ণ প্রচার মাধ্যম, একদলীয় প্রচার মাধ্যম। এখানে বিরোধী মতের পথের কোনো কথাই এখানে যেতে পারবে না। একটা সময় কিন্তু তাই হলো। বিশেষ করে আপনি জানেন যে আমার দেশ দিগন্ত টেলিভিশন, ইসলামী টেলিভিশন যখন বন্ধ হলো 2013 সালে, কেন? হেফাজতকে দেখানোর অভিযোগে। হেফাজতের প্রোগ্রামগুলো তারা তখন লাইভ সম্প্রচার করছিল। এটা দেখানোর সময় ওই দিনেই আমি তখন সেখানে কর্মরত ছিলাম, এবং সকাল থেকে আমরা টের পাচ্ছিলাম যে এটা ক্লোজলি তারা তৎকালীন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু তারা এটা সচিবালয় দেখছিলেন, এবং আমাদের কাছেও বিভিন্ন সময় ফোন টোন আসছে যে তারা কিন্তু দেখছে এটা ভালোভাবে, সন্ধ্যা নাগাদ বন্ধ হয়ে যাবে। তো এই যে তারা তাদের মূলত এই চ্যানেল এবং চ্যানেল দুটা এবং আমার দেশ, এগুলো বন্ধ হওয়ার পরে তারা কিন্তু মিডিয়ার উপর পূর্ণ কর্তৃত্বটা তারা নিয়ে নিল। এবং বিভিন্ন সময় আমরাও যে চেষ্টা করি নাই তা না, আমরা চেষ্টা করেছি, কিন্তু আমাদের কাছে ইনফরমেশন এসেছে যে না, এটা প্রতিবেশী দেশের ইশারার কারণে এটা বন্ধ হয়েছে। আমাদেরকে কিন্তু এই ইনফরমেশনগুলো তখন তারা বলতো। কিন্তু এখন হলো কি, এখন যেটা হচ্ছে, আপনি যে প্রশ্নটা করেছেন, এর আলোকে আমরা কি করছি, এই সরকার যখন কথা বলার সুযোগ দিয়েছেন, সরকার প্রধান নিজেই বলেছেন যে আপনারা আমাদের যত ইচ্ছা সমালোচনা করেন। আমরা সমালোচনা করতে গিয়ে একটা সময় কি করলাম, আমরা বুঝে না বুঝে সব কিছুতে আমরা কথা বলা শুরু করলাম। বলতে বলতে আমরা এখন ওদেরকেও সুযোগ করে দিলাম, যারা ওই সময় তাদের এই ফ্যাসিস্ট সরকারের যারা পদলেহন করেছিল তাদেরকেও আমরা সুযোগ করে দিচ্ছি বিভিন্ন সময় বিভিন্ন। কারণ কি, ওই একটু ভিউর আসে, যখন আপনি ডিজিটাল মাধ্যমে যাবে ভিউর আসে। এখানে একটা প্রশ্ন, আমরা ভিউর আসাতে বলছেন, এখানে একটা প্রশ্ন এসেছে বড় ধরনের। সেটি হলো যে টেলিভিশন চ্যানেলগুলো বিশেষ করে এখন পর্যন্ত তাদের লোকজন বহাল তবিয়তে রয়েছে, একটা বড় অংশ, মিনিমাম 2/3 তো রয়েছেই, কিন্তু উপরের লেভেলে কিছু পরিবর্তন হয়েছে এখানে এখন, এবং রাজনৈতিক দলগুলোর নেতারা এক এক চ্যানেল তত্ত্বাবধানে রয়েছেন, এবং তারা সবাই ফেসিস্ট বিরোধী শক্তি। তাহলে এখানে ফেসিস্টের পক্ষে কথা বলার সুযোগটা কেন তৈরি হয়? এখানে আপনি যেটা বলেছেন যথার্থই। আসলে উপরের দিকে আমরা যদি চ্যানেলগুলো, যে 40টা চ্যানেল আছে, সেখানে উপরের দিকে আপনার 80% মোটামুটি পরিবর্তন হয়েছে। আর বাকি যারা আছে, বিশেষ করে মিড লেভেল বা নিচে, তারা কিন্তু সব রয়ে গেছে। মানে আপনি বিগত আমলে যেভাবে হতো যে এই জাতীয়তাবাদী ঘরানার কোনো সাংবাদিক নতুন করে ঢোকানো যাবে না, বা যারা ঢুকেছে তাদেরকেও বিভিন্নভাবে তাদেরও ওইভাবে কাজ করতে হয়েছে, অথবা তাদেরকে বের হয়ে যেতে হয়েছে। তো সেই জায়গাটা থেকে এখন আমরা উপরের দিকটা আমরা কিছুটা ঠিক রেখেছি, কিন্তু এর ফাঁকেও বিশেষ করে এখানে একটা বিষয় আছে, মালিকদের বিষয় চলে আসে। আপনি গণমাধ্যম, আপনি জানেন যে পাশাপাশি মালিক থাকেন। তো এখানে গত 15-17 বছরে ম্যাক্সিমাম চ্যানেলই তো তাদেরই আওয়ামী লীগের দেয়া। দুটো চ্যানেল ছাড়া প্রায় সবই তাদের, সবই তাদের দেয়া। এবং যেগুলো তার আগের বিএনপি গভর্নমেন্ট দিয়েছিল, সেগুলোরও আপনার ধরেন যে মালিকানাও প্রচ্ছন্নভাবে বিভিন্নভাবে তারা কিন্তু নিয়ে নিয়েছে। এর মানে আপনি বলতে চাচ্ছেন মালিকদের ইচ্ছার কারণে ফ্যাসিস্টের পক্ষের লোক আনতে হয়। মালিকদের কিছুটা প্রভাব থাকে এখানে, কিছুটা, আমি পুরোটা বলছি না, মালিকদের কিছুটা প্রভাব থাকে, কিছুটা আমাদের মতো আমরা যারা গিয়েছি, আমাদের মধ্যে একটা হয়তো সুশীল, যে আমি একটা সুশীল হয়ে গেলাম একটা পর্যায়ে গিয়ে, যে আমার একটু ব্যালেন্স করে থাকলে ভালো, সুশীল, এটা তাহলে হলো না কিছু, এরকম হয়ে যেতে পারে। হ্যাঁ, আমি এটা অন্যভাবে না নিলে মানে এরকম হয়ে যেতে পারে, সেটাও একটা কারণ হতে পারে। সালাউদ্দিন সিফাত, আসলে জিয়াউল কবির সুমন খুব সুস্পষ্টভাবে বলেন, কিন্তু কারণগুলি নির্দেশ করেছেন। কিন্তু আমরা লক্ষ্য করছি যে আমরা এমন সাংবাদিকের চিনি, যেহেতু এই পাশে আমরা রয়েছি, সাংবাদিকরাই অনেকে যায়, টকশোগুলোতে যায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কেউ কেউ যান, তাদের কিন্তু সবাইকে আমরা চিনি, আদ্যপান্ত চিনি। তারা গত 15 বছর কি বলেছে, কি লিখেছে, আমরা জানি তাদেরকে। তারা যখন এসে আবার জাতির উদ্দেশ্যে বাণী দেয়, তখন আসলে মেনে নেওয়া একটু কষ্টকর। এই যে মিডিয়া যে
ফেসিস্টের পক্ষে বয়ান তৈরি করার চেষ্টা করা হচ্ছে, এটার সমাধান কি? না, এটার সমাধান তো প্রথমে আমি বলছিলাম আমার মতে আর কি, ডি আওয়ামিফিকেশনের কথা বলছি। এখন কথা হলো ইনস্টিটিউশনকে তো আপনি পরিবর্তন করতে পারতেছেন না। কিন্তু এখানে একটা প্রশ্ন কিন্তু রয়েছে মোটা দাগে, সেটি হলো আপনি নিশ্চয়ই জানেন যে মুসলিনের মিডিয়া ছিল, হিটলারের মিডিয়া ছিল, এবং যখন তবে যদি হিটলার বা মুসলিনি যদি বেঁচে থাকতো তাহলে এখন তারা কপাল চাপড়াইতো যে আমার বাংলাদেশের মতো কন্টেক্সট কেন ছিল না, তাহলে at least কিন্তু তাদের কিন্তু কোনো মিডিয়া পরবর্তী আর সেগুলো আলোর মুখ দেখেনি। আপনি এখানে একটা জিনিস দেখবেন যে আমি যেটা বললাম মিডিয়া মালিকদের কথা বা মিডিয়া, এটা কিন্তু হাতে গোনা 2-3টা, আপনি সবার ক্ষেত্রে কিন্তু আমরা ইনজেনারেলাইজ করতে পারি। ওই হয়তো 2-3টা জায়গায় সে কিন্তু তার স্কোপটা পাচ্ছে, ইন জেনারেল কিন্তু কোথাও পাচ্ছে না। একটা জিনিস কি আমাকে যে প্রশ্নটা করেছেন, প্রথমত আমার মতে হচ্ছে সমালোচনা এবং পর্যালোচনা জরুরি গণতন্ত্রের স্বার্থে। সো সাংবাদিকরা বা বুদ্ধিজীবীরা বা সিভিল সোসাইটি তারা সমালোচনা করবে, ক্ষমতাকে প্রশ্ন করবেই, কিন্তু কথা হচ্ছে ক্ষমতাটা আসলে কোথায়, ক্ষমতাটা কক্ষিগত কোথায়, সেই কেবলাকে প্রশ্ন করে না করে আপনি যখন এখানকার তরুণদেরকে, এখানকার অভ্যুত্থানের শক্তিদেরকে, এখানকার অভ্যুত্থানকে কোয়েশ্চেন করার চেষ্টা করেন, বা ট্রানজিশনাল গভর্নমেন্টের কাছে যখন আপনি এমন একটা চাওয়া পাওয়া, এটা তো একটা ট্রানজিশনাল গভর্নমেন্ট, এটার কাছে যখন আপনার চাওয়া পাওয়া হয়ে যায় আপনার 5-10 বছর ধরে থাকা গভর্নমেন্টের মতো, তাইলে তো আপনার নিয়ত নিয়ে আমার সন্দেহই করতে হয়। আর যে সাংবাদিকতার কথা বলছেন, আমরা ফ্যাসিবাদী আমলে মাননীয় প্রধানমন্ত্রী মার্কা সাংবাদিকতা এবং আপা মার্কা বুদ্ধিজীবিতা, এই দুইটা যেমন দেখছি, আবার আবুল আসাদদের যে সংগ্রাম, আবার মাহমুদুর রহমান সাহেবদের যে কষ্ট, তাদের যে রক্ত ঝরানোর দিনগুলো, সেগুলো আমরা দেখছি। এখন আমাদেরকে যারা সাংবাদিক আছে তাদেরকে চিহ্নিত করতে হবে, বা যারা বুদ্ধিজীবী আছে সিভিল সোসাইটি তাদেরকে চিহ্নিত করতে হবে যে এরা কারা যারা মাননীয় প্রধানমন্ত্রী মার্কা সাংবাদিকতা করছে। আমি একদিন দেখলাম যে একটা কনফারেন্সে মাননীয় প্রধানমন্ত্রী বলতে বলতে মুখে বলতে ফেনা তুলে ফেলছে যে ভাই আপনাকে তো আমরা আর পাবো না, যেহেতু আপনি মাদার অফ হিউম্যানিটি হয়ে গেছেন, আপনারা তো বিদেশি সাংবাদিকরা পাবে, আমরা তো আর পাবো না। এই মার্কা তেলবাজ যারা ছিল তাদের ব্যাপারে কি চিন্তা করবেন? এখন আপনি দেখবেন যে বর্তমানে যা অবস্থা, যে পান মানে চুন খসলেই, মান থেকে চুন খসলেই আপনার একটা বিশাল বড় প্রতিবাদ হয়ে যায়, বিশাল বড় টকশো একদম কাঁপান হয়ে যায়। আসিফ মাহমুদ নীলা মার্কেটে কেন হাঁস খাইতে গেল, এনসিপির 24 দফা নিয়ে একেবারে চুল ছেঁড়া বিশ্লেষণ হয়, মানে বিশ্লেষণের শেষ নাই যে এখানে 24 দফার কোথায় কোন গলত আছে, কোথায় কোন সমস্যা আছে, অথচ এদের কাউকে দেখবেন না যে একটা গুমের ঘটনা নিয়ে, একটা কথা বলে না, এক্সট্রা জুডিশিয়াল কিলিং নিয়ে তারা বিগত ফ্যাসিবাদী আমলের কথা বলছে, এখনো বলে না, তারা এখনো বলে। এবং এটা বিগত আমলের কথা আসলে তারা স্মৃতিচারণ করতে চায় না। এখন এই জায়গায় এর মানে এই না যে তারা আসলে কথা বলতে পারবে না, বিগত আমলে বলে নাই বলে এখন কথা বলতে পারে না। আমরা মনে করি অবশ্যই বলতে পারবে, কিন্তু যারা বিগত আমলে এগুলো নিয়ে কোনো টু শব্দটি করে নাই, বর্তমানে যখন একেবারে চুল ছেঁড়া বিশ্লেষণ করে, তখন জনগণই তো তাদের নিয়ত নিয়ে সন্দেহ করবে। এখানে আরেকটা প্রশ্ন আসছে, আমি বলি, সেটা হলো যে আমরা একটা লক্ষ্য করেছি যে ফ্যাসিস্ট বিরোধী রাজনৈতিক দলের অনেক নেতাই আপনাদের সঙ্গে টকশোতে বসতে চান না, এটা কেন হলো? এটা তো আসলে তারা আনসার দিতে পারবে, এটা তো মানে আমাদের, আপনার কি মনে হয় এই জায়গাটা আসলে তাদের কাছ থেকে আপনি জিজ্ঞেস করলে ভালো হবে। কারণ আমি তো আসলে আমার যেহেতু তারা যে জবাবটা দেয় সেটা হলো একটা হাস্যকর জবাব, তবুও আপনাকে শোনাই। তারা বলে আপনারা বাচ্চা কাচ্চা, এনসিপি কে বলে ন্যাশনাল চিলড্রেন পার্টি, রাইট, জি, কিন্তু এগুলো বলে তো লাভ নেই। আচ্ছা, এখন আবার অনেকে সাধারণ মানুষ বলে যে আপনাদের সাথে তারা পারে না, এরকম কথাও বাজারে রয়েছে। সাধারণ মানুষের কনসেপ্ট, আমি সেই প্রসঙ্গে যাব না, আমি শুধুমাত্র ওই কথাটা বলি, আপনি যেটা ন্যাশনাল, আমার প্রশ্নটা যেটা আমরা বিবেতের রাজনীতি নিয়ে কথা বলছিলাম, জি জি জি, যে যারা কাঁধে কাঁধ মিলিয়ে ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করেছেন, আজকে তারা আপনারা একসাথে টক শোতে বসতে চাচ্ছেন না, ভয়াবহ না? আমরা শুধুমাত্র ফ্যাসিবাদী যে দোষর হিসেবে আমরা তাদেরকে চিহ্নিত করেছি, আমরা জানি শুধুমাত্র তারা ব্যতীত আমরা জাতীয় পার্টির সাথেও বসি না, তারা ব্যতীত ওটা ঠিক রয়েছে, আমরা জাতীয় পার্টি আমরা এছাড়া আমাদের কারোর ব্যাপারে কারো কোনো রেস্ট্রিকশন নেই। আমরা মনে করি বিএনপি, জামাত সহ আরো রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদ বিরোধী লড়াই সংগ্রামে একসাথে সাথী ছিল, অনেক বছর ধরে তারা নির্যাতিত হয়েছে, তাদের সাথে আমাদের সবসময় সম্পর্কটা হবে ভ্রাতৃত্ববোধের, সংহতির জায়গাটা। এখন আপনি যেটা বলেন ন্যাশনাল চিলড্রেন পার্টি বা বাচ্চা কাচ্চাদের সাথে বসবে না, এইটা কিন্তু সিমিলার সিচুয়েশন। আপনি পৃথিবীর মানে যতগুলো দেশে এই ধরনের বিপ্লব হয়েছে ছাত্রদের হাত ধরে, তরুণদের হাত ধরে, কিছুদিন আগে চিলির একজন মিনিস্টার এসেছিলেন, সোশ্যাল ডেভেলপমেন্ট মিনিস্টার, তার সাথে আমার কথাবার্তা হয়েছে, তো তিনিও বলেন, তাকে যখন আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম যে আমাদের দেশে তো এই অবস্থা, আমাদেরকে বাচ্চা কাচ্চা বলে, আমাদের সাথে কথাবার্তা বলতে চায় না, ইটস ভেরি কমন। আমরা যখন চিলিতে স্টুডেন্ট আপরাইজিং করলাম 2011 সালে, এরপর আমরা একটা পার্টি করছি, ডেমোক্রেটিক পার্টি এই ধরনের কিছু একটা, তো সেখানকার যারা এস্টাবলিশড বুদ্ধিজীবী আছেন, এস্টাবলিশড পলিটিক্যাল পার্টিজ আছেন, তারা আছে এরা বাচ্চা কাচ্চা, এরা কি করবে, কিন্তু দেখা গেছে তার পরের বছরই তারা সরকার গঠন করে ফেলছে। সো এই ধরনের বাস্তবতা আছে, এদেরকে বাচ্চা কাচ্চা বলা, অবজ্ঞা করা, এদের দিয়ে কিছুই হবে না। কিন্তু যেটা হয় যে সবসময় এই ধরনের যারা লোকগুলা, তারাই নতুন কোনো কিছু গড়ার জন্য
কাজী নজরুল ইসলামের তো অসংখ্য কবিতা আছে, নতুনদেরকে এগিয়ে আসার কথা বলেছেন তিনি। তো আমরা এগিয়ে আসছি, আমাদেরকে আমাদের প্রবীণরা যাই বলেন সমস্যা নেই, আমরা মাথা বেঁধে নিব। আমরা যদি রাজনীতি করতে নেমেছি, আমরা তাদের কথা মাথায় নিয়ে আমরা পলিটিক্যালি আমরা সেটাকে কাউন্টার করার চেষ্টা করি। সালাউদ্দিন সিফাত এবং জিয়াউল কবির সুমন, আপনারা আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।